নাজুক সময়ে বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান গুতেরেসের। বিভিন্ন দলের সাথে সংস্কার, নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা। দ্রুত সংস্কারে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। বিএনপিকে চাঁদাবাজ অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বান মির্জা আব্বাসের। জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে বলেছেন আইন উপদেষ্টা। সংস্কারের মাধ্যমেই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব, মন্তব্য উপদেষ্টা আসিফের। ধর্ষণ বিরোধী গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারে সমাবেশ। ইনকিলাব মঞ্চকে মাঝপথে পুলিশের বাধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সংস্কার ও পরিবর্তনের পথে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নাজুক সময়ে আন্তর্জাতিক বিশ্বকেও এদেশের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। রোকনুজ্জামানের রিপোর্ট। শনিবার বাংলাদেশ সফরের তৃতীয় দিনে ব্যস্ততম সময় পার করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দিনের শুরুতেই জাতিসংঘের ঢাকা সেন্টার পরিদর্শনের পর জাতীয় ঐকমত্য কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এমনকি তরুণদের সাথেও আলাদাভাবে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। দিন শেষে বিকেলে রাজধানীর একটি হোটেলে নিজের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সমর্থন জানান ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে। জাতীয় সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. 2025 সালে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে আসার কথা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দায়িত্ব নেওয়ার আহ্বানও জানান গুতেরেস। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব। The United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar, as all the Rohingyas I met yesterday expressed clearly. যৌথ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে অপপ্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা জানান। এছাড়া সরকারের সংস্কারে জাতিসংঘের সব ধরনের সহযোগিতার আশ্বাসের কথাও জানান তৌহিদ হোসেন। He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. He spoke aloud to draw the urgent attention of the international community to extend all-out support to stand by the Rohingyas, to keep spotlight on them, the most discriminated people of the world. জাতিসংঘ মহাসচিব 4 দিনের বাংলাদেশ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জায়গা পেয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া প্রয়োজন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ঢাকা সফরের তৃতীয় দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছাড়াও অংশ নেয় বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈঠক শেষে বেরিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনোরকম সংস্কার ছাড়া নির্বাচন হলে কাজে আসবে না। জানান, নির্বাচন এবং সংস্কারে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। আর জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে
ঐক্যমতের উপর জোর দিয়েছে গণসংহতি আন্দোলন। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। ঐক্যমত্য এবং সমঝোতার মধ্য দিয়ে সকলে যেটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাবো সেগুলো জাতীয় চার্টার, জাতীয় সনদ আকারের সামনে আসবে এবং সেইগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমাদের ঐক্যমত্যে আসতে হবে। দুপুর 2:30টায় বৈঠক শেষে বের হন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এরপরই বের হয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বলেন, দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়া দেশের জন্য মঙ্গলজনক হবে বলে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন বিএনপি মহাসচিব। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। নানা রাজনৈতিক দল থাকলেও বৈঠকে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার না করে অনতি বিলম্বে দিন তারিখ ঠিক করে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের কথা শুনলেই কারো কারো মাথা খারাপ হয়ে যায়। আহমেদ সারোয়ারের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সম্মানে শনিবার ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাজধানীর হোটেল পূর্বানীতে ইফতার মাহফিলে বিএনপির এই 3 অঙ্গ সংগঠনের নেতারা গত 17 বছর রাজপথে সরকার বিরোধী আন্দোলনে গণমাধ্যম কর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যম কর্মীদের রিপোর্ট উপর ভিত্তি করেও বর্তমানে দলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিস্টরা বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করে সেখানে একটি তারিখ ঘোষণা করে রোডম্যাপ ঘোষণা করা হবে। যখন জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ সেই নির্বাচনমুখী হয়ে যাবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। এদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত 31 দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততার বিষয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সবুজবাগ থানা। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার নিয়ে যারা মাঠে নেমেছেন তারা অনেক জ্ঞানী গুণী। তিনি প্রশ্ন রাখেন, তাদের সাথে কি মাটি ও মানুষের কোনো সম্পর্ক আছে? তারা কি বুঝবেন মানুষ কি চায়? সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। যারা ইউটিউবে অনেক কথা বলেন, আপনি খেয়াল করে দেখবেন, ইউটিউবার তারা শুধু বলে বিএনপি নির্বাচন চায়। আরে ভাই, 17 বছর যে আমরা জেল খাটলাম, জান দিলাম, 5,000 লোক জান দিল, এত লোকের রক্ত গেল, 30,000 লোক পঙ্গু হলো, বাতাস খাওয়ার জন্য, নির্বাচনের জন্য, কথা বলার জন্য, অধিকারের জন্য। তার পরিচয় দিয়ে কেউ যদি কোনো অনিয়ম বা অপকর্মের সাথে জড়িত হয় তাদের বেঁধে রেখে তাকে খবর দেওয়ার জন্য সবুজবাগ, খিলগাঁও ও মুগদাবাসীর প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। আমি মির্জা আব্বাসের কাছে বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের এটার প্রতিকার আমি করব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার সন্ধ্যায় মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এই জবানবন্দি দেওয়া হয়। বাদীপক্ষের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শাহিদ হাসান টগর জানান, মামলার প্রধান আসামি আদালতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে। জবানবন্দিকালে হিটু শেখ জানায়, নির্জন ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বিকেলে মামলার প্রধান আসামি হিটু শেখকে আদালতে হাজির করা হয়। এ ঘটনার অন্য 3 আসামিও রিমান্ডে আছে বলে জানান তিনি। আসিয়া সহ সকল হত্যা ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে বাম দলগুলো। গণমিছিলের পূর্ব ঘোষণা দিলেও তা স্থগিত করে দলগুলো। এদিকে বাম দলগুলোর গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী ইনকিলাব মঞ্চকে মাঝপথে আটকে দেয় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে 11টি বাম দল। শিশু আসিয়া, মুনিয়া, আফসানা ও তনুসহ সকল হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের। আসিয়া নির্যাতিত মানুষের প্রতীক আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি। ধনাঢ্যের ছেলে ওই আন্ধের তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। একটি বিশেষ মহল, একটি সাম্প্রদায়িক মহল, একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা বোনদেরকে আজকে তাদের পোশাক দিয়ে তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায়। বিচার না পাওয়ায় সরকারের সমালোচনা করেন বক্তারা। যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে, এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না। গণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা মব সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি তাদের। আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা যখন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছি, কিন্তু আমরা দেখছি যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। বিক্ষোভ সমাবেশ করলেও পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি বাতিল করেন তারা। এদিকে তাদের গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী হয় শাহবাগের ইনকিলাব মঞ্চ। পথে তাদের আটকে দেয় পুলিশ। আমরা চাচ্ছি যে যদি ওইখানে অন্য কেউ থাকে, যেন তাদের সাথে মুখোমুখি কোনো কিছু না হয়। আমরা চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তারা দাঁড়াক। এটা আমরা হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা যেতে দিচ্ছি না। পরে শাহবাগে এসে তারা ঘোষণা করেন 2 দফা দাবি। প্রথম দফা, জুলাই, শাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। 25 এপ্রিল বিকেল 3টায় আবারও শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে, তার রুখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে সংস্কারের মাধ্যমেই জুলাই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই অভ্যুত্থান নিয়ে আসিফ মাহমুদের লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে 53 বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি, এবং এই যে আমাদের জার্নিটা
গণতান্ত্রিক লড়াই এইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য এবং এই গণঅভ্যুত্থানে যেই সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা এখনও আহত অবস্থায় আছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, তাদের এই ত্যাগকে তাদের এই ত্যাগের মূল্যায়নটা, সঠিক মূল্যায়নটা তখনই হবে যখন এই ত্যাগের ফসলটা আসলে এদেশের মানুষ আপামর জনগণ পাবে। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে। এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে, কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলা, আরও অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে তা ছাত্র জনতা মানবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগে কেউ কেউ তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। ইশরাক হোসেন আরও বলেন, 1975 সালে বাকশাল কায়েম করে এদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতির সুযোগ দিয়ে যে সংস্কার করেছেন তার চেয়ে বড় সংস্কার আর কখনো হয়নি। আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নাই, সেটাকে অবশ্যই আমাদেরকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ। কারণ জনগণকে কিন্তু আমরা আওয়ামী লীগের মতো, খুনি হাসিনার মতো আমরা বাধ্য করতে পারবো না। আমাদেরকে আমাদের কর্ম এবং আমাদের মিশনের মাধ্যমে জনগণের সমর্থনকে অর্জন করতে হবে, জনগণের মনকে জয় করে আমাদের তাদের ভোটকে নিয়ে তাদের ভোটের মাধ্যমে আমাদের আগামী দিনে আমাদের দলকে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে মন্তব্য করেন তিনি। ডক্টর ফাহমিদা বলেন, এলডিসি উত্তরণ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আর পাওয়া যাবে না। স্বল্প মূল্যে ওষুধ পাওয়ার সুবিধাও চলে যাবে বলে জানান তিনি। ওষুধের দাম বাড়লে স্বাস্থ্য খাতে বিরাট ক্ষতি হবে বলে জানান। বলেন, বিভিন্ন অ্যাপসের মূল্য বাড়ায় পড়াশোনায় ক্ষতি হবে। তিনি জানান, কমার্শিয়াল রেটে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হবে, ফলে অর্থনীতির ওপর চাপ পড়বে। সঠিক ঋণ ব্যবস্থাপনা জরুরি বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সার্বিক মূল্যায়নের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ে একটি কমিটি করার প্রস্তাব দেন। বিতর্কে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বিজয়ী হয়। রকমারি কাবাব সহ নানা পদের আয়োজন ফার্মগেট এলাকার ইফতার বাজারে। রোজাদারদের বিশেষ চাহিদা হালিমের, মিষ্টি খাবারের মধ্যে জিলাপির চাহিদা শীর্ষে। স্বাদের পাশাপাশি খাদ্যমান নিয়ে সচেতনতার আহ্বান ক্রেতাদের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। সারাদিনের সংযম শেষে সন্ধ্যায় ইফতারে মুখরোচক খাবারের সংস্কৃতি যুগ যুগ ধরে। রোজাদারদের এই চাহিদা মেটাতে রমজানে তাই রাজধানীর মোড়ে মোড়ে বাহারি খাবারের আয়োজন নিয়ে বসেছে ইফতার বাজার। রাজধানীর ফার্মগেট ও তার আশপাশের এলাকাতেও রয়েছে ইফতার সামগ্রী নিয়ে হরেক রকম আয়োজন। বিশেষ খাবারগুলোর মধ্যে আছে শিখ, স্বামী, জালি টিকা, রেশমি সহ নানা নাম ও স্বাদের কাবাবের সমাহার। গরু বা মুরগির চাপ, কাশ্মীরি, তন্দুরি সহ বিভিন্ন চিকেন আইটেম, নানরুটি, শর্মা, রোল প্রভৃতি। স্বামী কাবাব, কাবাব, তারপর আপনার চিকেন কাকলেট, গরুর শিক কাবাব এবং চিকেন কাবাব। প্রথম এখান থেকে নিলাম আর কি, তো এখানের খাবারগুলো খুব সুস্বাদু। বটি কাবাব আর রেশমি কাবাবই নিয়েছি, আর সাথে শর্মাও নিয়েছি ট্রাই করার জন্য নতুন কিছু। তো এগুলাই সারাদিন রোজার খাবার আমি কাবাব টাইপের আইটেম বা একটু মাইল্ড কিছুই প্রেফার করি, যেহেতু সারাদিন না খেয়ে আছি, তো হেলথের ইস্যুসটাও দেখতে হয়। ইফতারের খাবারের মধ্যে হালিম নিয়ে বিশেষ আগ্রহ আছে ক্রেতাদের মধ্যে।
তাই দোকানগুলোতেও রয়েছে হালিমের বিশেষ আয়োজন। আরও পিছনে 2 গাছ, একটা 3 ডেক। রমজানের হিসাবই আলাদা, রমজানে পাকাইয়ে কুলাইতে পারি না। হ্যাঁ, হালিম ডে ইফতারি একটু পরে দেখবেন যে কাস্টমার সিরিয়াল লাগছে মারামারি, এইরকমের কাস্টমারের পরিস্থিতি। অন্য অন্য জায়গা থেকে অনেক কম দাম আর সুস্বাদু বটে, কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল, যা বলার বাইরে। মিষ্টি খাবারের মধ্যে ক্রেতা বিক্রেতার কাছে বিশেষ কদর আছে জিলাপির। শৈল্পিক কাজের মতো ওরকম টেকনিক্যাল কাজ আর কি, টেকনিক আর সবকিছু হাতের ইয়াতে টেকনিকের মধ্যে টেস্ট হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের কেবাব প্লেটার্স আছে, শেফ স্পেশাল হালিম, শেফ স্পেশাল আমাদের জিলাপিটা করা হয়, খুবই স্পেশাল। এটা আমাদের রেশমি জিলাপি। আমি আরও কয়েকবার নিয়েছিলাম, ভালোই পড়েছে, জন্য আজকে নিয়ে গেলাম। এইটা মানে অনেক ঝাল থাকে, তারপরে আপনার ফল থাকে, এর পাশে একটা জিলাপি থাকলে সবাই একটু বেশি পছন্দ করে। ইফতার তৈরি ও বিক্রির ক্ষেত্রে খাবারের মান সম্পর্কে সচেতন থাকবেন বিক্রেতারা। স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেবেন রোজাদারদের প্লেটে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন হলে এসব অপরাধ কমে যাবে। শিশু আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে হেলিকপ্টারে মাগুরা যান জামাত আমির। আসিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে তার দল। এ সময় আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, 90 দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে। কবর জিয়ারত শেষে আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাড়িতে ছিলেন না আসিয়ার মা আয়েশা আক্তার। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করে পবিত্র হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। শনিবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বাছাই পর্বে 2টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী বলেন, গত 15 বছরে একটি গোষ্ঠী ছাত্র রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ছাত্রদল সেই ভাবমূর্তি উদ্ধারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যারা রেগুলার স্টুডেন্ট, যারা ছাত্র, তারাই শুধু ছাত্র রাজনীতি করবে, এই মূল মন্ত্রকে আমরা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই ধারণাকে সাধারণ ছাত্রছাত্রীরা স্বাগত জানিয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে মেধা চর্চা হোক, তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। এই টাইপের উদ্যোগ ছাত্রদল অব্যাহত রাখবে এবং মেধাবীদের এগিয়ে আসার সুযোগ তৈরি করে দিবে, এই আশা আমি প্রত্যাশা করি। এরকম কোরআন তেলাওয়াত, হিফজুল কোরআন, হাম নাট, এই টাইপের কর্মসূচি প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে আগামীতে তারা গ্রহণ করবে। গন্তব্যে যেতে দক্ষিণাঞ্চলের নদী পথের যাত্রীদের ভরসা সদরঘাট লঞ্চঘাট। রাত 8টায় লঞ্চ ছাড়লেও ইফতারির অনেক আগেই যাত্রীরা আসেন সদরঘাটে, তাই ঘাটে বসে কিংবা লঞ্চেই ইফতারি সারতে হয় তাদের। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। ইফতারের সময় বাকি আধা ঘন্টা। লঞ্চঘাট থেকে ভেসে আসছে পবিত্র কোরআনের ধ্বনি। লঞ্চের ভেতরে বাইরে সবাই ব্যস্ত ইফতারের আয়োজন নিয়ে। অনেকে গোল হয়ে বসে করছেন ইফতারের আয়োজন। সদরঘাটে ভ্রাম্যমাণ ইফতারের দোকান নিয়ে বসেছে বিক্রেতারা। সেখান থেকে নিজেদের সাধ্যমতো ইফতার কিনছেন রোজাদার। আলু চপ, বেগুনি, তারপর বুট, পেঁয়াজি, বিরুন্দা, বুট। যে পরিবারের সবাই ভালো লাগছে। পেঁয়াজ, বুরিন্দা, আলুর চপ, বেগুনি। ইফতারি নিয়ে উঠি নাই, তবে ইফতারি কিছুক্ষণ আগে নাই ইফতারি নিয়ে আসছিলাম, ইফতারি করবো লঞ্চের ভিতরে। ঘাটে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, খেজুর সহ বিভিন্ন ধরনের ইফতারির পসরা সাজিয়ে বসে আছেন ভ্রাম্যমাণ দোকানিরা। এসব দোকানে আরও বিক্রি হচ্ছে বোতলজাত পানি, জুস, ফলের রস ও কোমল পানীয়। এছাড়াও লঞ্চগুলোর ভেতরে ঢুকে হকাররা বিক্রি করছেন হরেক রকমের ইফতারি। দূরপাল্লার লঞ্চগুলোর বেশিরভাগই ছেড়ে যায় সন্ধ্যার পর রাত 8টায়। তবে দুপুর থেকেই আসতে শুরু করেন যাত্রীরা। এ কারণে যাত্রীদের অনেকেই বাসা থেকে ইফতারের প্রস্তুতিও নিয়ে আসেন সদরঘাটে। সেগুলোতেই সারেন ইফতার। যাত্রী কিনারতে আসে, কেউ বাসাতে নিয়ে আসে। বাড়িতে করবো কেমনে,
টাইম নেই, লঞ্চ সার্ভিস হয়টায় যাবে 4 বছর। আমার মেয়ে দেখতেছে, আমি দেখতেছি। এদিকে লঞ্চ যাত্রীরা বলছেন লঞ্চে ঢালাওভাবে সবার সাথে ইফতার করতে বেশ ভালোই লাগে তাদের। যাবো ভোলা চরপেশন, খুব ভালো লাগছে। অনেক লোক এই যে ইফতারি টাইম সকালে একসাথে বসছি, অনেক মজা হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। লঞ্চে অনেক যাত্রীরা আছে, সকলে ইফতারি নিয়ে বসে আছে এই মুহূর্তে। এই পবিত্র মাহে রমজান আগত, ইফতারের সময় খুব কাছাকাছি। আল্লাহর সন্তুষ্টির জন্য সকলে রোজা রাখছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে শপিং মলগুলোতে বেশ ভিড় দেখা গেছে। সাধ্যের মধ্যে কেনাকাটা সারতে ঘুরে ঘুরে দেখছেন দোকান, পছন্দ হলে কিনেও নিচ্ছেন। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। আসছে খুশির ঈদ, কিনতে হবে নতুন কাপড়, তাই পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কেনাকাটার ধুম শপিং মলগুলোতে। ঈদ কেনাকাটায় রাজধানীর অনেকের পছন্দ বসুন্ধরা সিটি শপিং মল। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের স্টলের পাশাপাশি অন্য দোকানগুলোতেও বড়দের কাপড় থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, কসমেটিক্স সহ প্রয়োজনীয় সব আইটেম মেলে এখানে। এখানে মান ভালো, কাপড়ের মান ভালো, তারপরে বেশি একটা মার্কেটিং করা লাগে না, দামাদামির ব্যাপার স্যাপার আছে, তেমন একটা সমস্যা হয় না। আর এখানে আসার কারণে আমাদের বাসা এখানেই, তো আমরা প্রায় এখানে মার্কেটিং করা হয়। আত্মীয় স্বজন কিছু বাকি আছে, মানে আমার ফ্যামিলির জন্য মোটামুটি এখান থেকে নিলাম, এবং 2 দিন পূর্বেও কিনেছি আড়ং থেকে। তো এখন এগুলো বাকিগুলো যা ছিল এখান থেকে বসুন্ধরা থেকে নিয়ে নিলাম আর কি। আজকে জুতো, এখন শার্ট, আরও দেখি কি কিনা যায়। বাচ্চাদের জন্য কেনাকাটা করব, আর এটা তো নতুন ব্র্যান্ড, এখানে আসলাম দেখলাম কি কাপড় টাপড় উঠছে বাচ্চাদের, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস উঠাইছে। আমার ওয়াইফের জন্য কিনছি, আর বেশি দিন বাকি নেই, ভালোই সুলভ মূল্যে কিনলাম। ড্রেস কিনেছি আড়ং থেকে, এরপরে জুতাও কিনেছি। সারার ডাইভার্সিটি অনেক, ভেরিয়েশন অনেক, রিজনেবল প্রাইসের মধ্যেও, এই জন্য আর কি সারাতে আসে। বিভিন্ন কাপড়ের কালেকশন বেড়েছে বিপণী বিতানগুলোতে, পাশাপাশি বিক্রিও ভালো বলছেন ব্যবসায়ীরা। কালেকশনগুলো বিভিন্ন কালেকশন আছে আমাদের। লেডিসের মধ্যে 3 পিস, 2 পিস, কট সেট এগুলো আসছে। আর মেন্সের মধ্যে পাঞ্জাবি, শার্ট, পায়জামা, হাফ শার্ট, ক্যাজুয়াল শার্ট সবগুলোই আর কি আছে। আপাতত মাঝখান দিয়ে এখন আর কি কাস্টমার রাশটা বাড়তেছে। শুরু দিকে একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ বাড়তেছে আস্তে আস্তে। অনেকে আসতেছে, দেখতেছে, ঘুরে যাচ্ছে, কি আসছে বা এর মধ্যে আর কি টুকটাক চলছে। সময় গড়ালে কেনাকাটা আরও জমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আইনের শাসন বিশ্বাস করি বলেই আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি। পলাশী বিগত 15 বছরের মতো অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন অথবা বিশৃঙ্খলা করতে চাইলে তার পরিণাম হবে ভয়াবহ। শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম চত্বরে পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জনগণ সমর্থিত নির্বাচিত সরকার দ্রুত দরকার জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 71-এর ভুয়া মুক্তিযোদ্ধার মতো 24শে জুলাই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর অনেক ভুয়া বিপ্লবী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে শনিবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয়। এনজেএফের সেক্রেটারি এস.এম. ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন, কবির আহমেদ ভূঁইয়া, ইমদাদুল হক ও ইকবাল বাহার জাহিদ সহ অনেকে।
বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের সমস্যা নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। ময়মনসিংহের ধোবাউড়ার রঘুরামপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে শনিবার সকালে। ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম সাদিকুল ইসলাম ও ইউনিয়ন ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। উদ্বোধনী অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সেন্ট্রাল শরিয়া বোর্ডের এক সমঝোতা স্মারক সই হয়। সৌদি আরবে পুলিশের হাতে আটক 12টি প্রবাসী অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী অবস্থানরত আটক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের পরিবারগুলো। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্নভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত হন বাংলাদেশি এই 12 জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। আটক 12 জনকে মুক্ত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীদের পরিবার। ঈদের আগে মুক্তির পদক্ষেপ না নিলে আমরণ অনশন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা দাবি করে, বিগত 17 বছর এইচআরসি গ্রুপের চেয়ারম্যান অবৈধভাবে দৈনিক যায় দিন দখল করে রাখে। জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন সাইদ হোসেন চৌধুরী। ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া হয়েছে। রাজধানীর স্কাটন পুলিশ কনভেনশন হলে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সংগঠনটির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সমিতির সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম। পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রমজানের পবিত্রতা, ত্যাগ ও সংযমের গুরুত্ব তুলে ধরে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলা সংবাদ। স্পেশাল অলিম্পিক গেমসে আবারও স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফ্লোরবল ইভেন্টে দলগত স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের মেয়েরা 4-2 গোলে ইউক্রেনকে হারিয়ে এই স্বর্ণপদক জয় করেছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার শীতকালীন স্পেশাল অলিম্পিকে ফ্লোরবলে স্বর্ণ জিতল বাংলাদেশ। শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে শীতপ্রধান দেশের খেলাই প্রাধান্য পায়, কিন্তু যেসব দেশে বরফ পড়ে না তাদের এই আসরে খেলতে হয় ফ্লোরবল। এই খেলা অনেকটাই ইনডোর হকির মতো। এই আসরে বাংলাদেশ শুধু এই ইভেন্টেই অংশ নিয়েছে, তবে সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অংশ নিয়ে অনেক পদক জয়লাভ করে থাকে। এবার ফ্লোরবল ফাইনালে বাংলাদেশের হয়ে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচের দায়িত্বে আছেন বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু। এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নাজুক সময় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান গুতেরেসের। বিভিন্ন দলের সাথে সংস্কার, নির্বাচন, গণহত্যার বিচার নিয়ে আলোচনা। দ্রুত সংস্কারে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। বিএনপিকে চাঁদাবাজ অপবাদ দেওয়ার নোংরা রাজনীতি বন্ধের আহ্বান মির্জা আব্বাসের।
জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে বলেছেন আইন উপদেষ্টা। সংস্কারের মাধ্যমেই আন্দোলনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব, মন্তব্য উপদেষ্টা আসিফের। ধর্ষণ বিরোধী গণমিছিলের বদলে বাম দলগুলোর শহীদ মিনারে সমাবেশ, ইনকিলাব মঞ্চকে মাঝপথে পুলিশের বাধা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।